তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ঋণের চাহিদা পূরণে 5 দেশের উদ্যোগে যাত্রা শুরু করেছে ব্রিক্স ব্যাংক। টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে প্রত্যাশা অর্থনীতিবিদদের। রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ, মালিকরা বলছেন ভিন্ন কথা। যাত্রীদের আরও সচেতন হবার পরামর্শ বিআরটি এর। কর্মদক্ষতা না থাকায় ফ্রি ভিসায় কাতারে গিয়ে বিপাকে অনেক বাংলাদেশি শ্রমিক। নির্ধারিত কোম্পানির অধীনে নিয়োগ নিয়ে আসার পরামর্শ বাংলাদেশি রাষ্ট্রদূতের। পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। চালু হলে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে ব্যয় কমবে কয়েক গুণ। এবং দূষণের কারণে হুমকির মুখে রংপুর অঞ্চলের বিল ও জলাশয়গুলো। হারিয়ে যেতে বসেছে নানা প্রজাতির দেশীয় মাছ। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। এখন পর্যন্ত সকাল থেকে আমরা লেনদেনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের, তাতে প্রধান তিনটি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। অর্থাৎ 10টা 30-এর লেনদেন শুরু হওয়ার পর থেকে 30 মিনিটের মতো লেনদেন অতিবাহিত হয়েছে। সময়ের মধ্যে তিনটি সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থানটা যদি আমি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই সূচকটি 6.14 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 4797 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক, অর্থাৎ ডিএসসির যে সরিয়ে ভিত্তিক কোম্পানিগুলো রয়েছে তাদের নিয়ে যে সূচকটি রয়েছে সেখানে 1.34 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1134 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই সূচক, অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.56 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1770 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত মাত্র 81 কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ শুরুতেই যে লেনদেন পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 কোটির কাছাকাছি কিন্তু লেনদেন হয়ে গেছে মাত্র 30 মিনিটের মধ্যে, যার মধ্যে দর বেড়েছে 127টি প্রতিষ্ঠান, দর কমেছে 70টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 51টি প্রতিষ্ঠান। টপ 20 শেয়ারের তালিকা যদি আমরা দেখে নিই, তাহলে টপ 20 শেয়ার তালিকার 1 নম্বরে যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে ডরিন পাওয়ার, যার সর্বশেষ লেনদেন 127 টাকা 70 পয়সা, সর্বোচ্চ 128 টাকা 90 পয়সা। যদিও এই কোম্পানিটি এখন পর্যন্ত 124 টাকা 40 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান উঠে এসেছে টপ 20-র একদম 2 নম্বর অবস্থানে, যার সর্বশেষ লেনদেন 21 টাকা 20 পয়সায় লেনদেন হলো। সর্বোচ্চ 21 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 20 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। 3 নম্বর অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন হারভেস্ট এগ্রিকালচার, এই প্রতিষ্ঠানটি 36 টাকা 10 পয়সায় সর্বশেষ এবং 37 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দরে এবং 36 টাকা 10 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে সেটি হলো কনফিডেন্স সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি 114 টাকা 90 পয়সায় সর্বশেষ এবং 115 টাকা 40 পয়সায় সর্বোচ্চ এবং 110 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো, যার সর্বশেষ 24 টাকা 60 পয়সায়, সর্বোচ্চ 24 টাকা 80 পয়সা হলেও 24 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। টপ 20 শেয়ার তালিকার পরবর্তী যে কোম্পানিটি উঠে এসেছে সেটি হলো ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, যে প্রতিষ্ঠানটির 15 টাকা 70 পয়সায় সর্বশেষ এবং 15 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর হলেও 14 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 14 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটি কিছুটা দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী যে অবস্থানটি ফার্স্ট ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট 7 নম্বর অবস্থানে রয়েছে, যার 13 টাকা 50 পয়সায় সর্বশেষ এবং 13 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দর হলেও 12 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 12 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, যেটি 9 নম্বর অবস্থান করছে, যার 19 টাকা 90 পয়সায় সর্বশেষ এবং 20 টাকা 30 পয়সা সর্বোচ্চ দরে লেনদেন হলেও 19 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি কিন্তু 21 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। এর পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি কাশিম ড্রাইসেল, যার সর্বশেষ লেনদেন 97 টাকা 50 পয়সা এবং
সর্বোচ্চ দর 98 টাকা 30 পয়সায় হলেও সর্বনিম্ন দর 96 টাকা 60 পয়সায়। গতকাল এই প্রতিষ্ঠানটি 95 টাকা 60 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ফরচুন রয়েছে তালিকার 11 নম্বরে, যার 47 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ 47 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানটির আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর 46 টাকা 30 পয়সা এবং গতকাল 46 টাকা 30 পয়সায় অবস্থান করছিল, অর্থাৎ গতকালের সঙ্গে আজকের কিন্তু সর্বনিম্ন দরের একটি সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী অবস্থান আমরা যেটি দেখতে পাচ্ছি ইউনাইটেড এয়ার, এই প্রতিষ্ঠানটি 5 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন হলেও সর্বোচ্চ দর 5 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন দর 5 টাকায় অবস্থান করছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 4 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল। তো মোটামুটি টপ 20 শেয়ার তালিকার যে প্রধান 12টি অবস্থানে আমরা দেখলাম। আমরা পরবর্তী শেয়ারের যে অবস্থানগুলো রয়েছে পরবর্তীতে সেই শেয়ারের অবস্থানগুলো আমরা জানিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর উপর নানা শর্ত আর কর্তৃত্বপরায়ণ নীতির প্রয়োগ ঘটায় বিশ্বব্যাংক, আইএমএফ এর মতো ঋণদাতা সংস্থাগুলো। এই অভিযোগ দীর্ঘদিনের। সেই সঙ্গে এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ঋণের চাহিদা পূরণে পুরোপুরি সক্ষম নয় এসব প্রতিষ্ঠান। এর বিপরীতে কিছুটা রাজনৈতিক সিদ্ধান্ত আর ঋণ চাহিদার প্রয়োজন মাথায় রেখে অবশেষে যাত্রা শুরু করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক। তবে উদ্যোক্তা দেশ ভারত, চীনের ভূ রাজনীতি বা রাশিয়ার মতো দেশের আঞ্চলিক মুরলীপনাকে পাশ কাটিয়ে কতটুকু স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম চালাতে পারবে এই ব্যাংক, এসব আশঙ্কার জবাব খুঁজছেন সাজিদ রাজু। 70-এর দশক থেকেই উন্নয়নশীল দেশগুলোতে দেয় ঋণ কার্যক্রমে একক আধিপত্য বিশ্বব্যাংক, আইএমএফ এর। ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত ও অভ্যন্তরীণ সংস্কারের নানা পরামর্শ মানতে বাধ্য হয় গ্রহীতা দেশগুলো। অভিযোগ আছে পশ্চিমা প্রভাবশালী কিছু দেশের রাজনৈতিক নানা প্রেসক্রিপশনও চাপিয়ে দেয়া হয় ঋণের শর্ত হিসেবে। তার উপর বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নয়ন কার্যক্রমে যে পরিমাণ ঋণ সহায়তা দরকার সে চাহিদাও সম্পূর্ণ মেটাতে পারছে না এসব সংস্থা। শুধু এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নের জন্যই যেখানে দরকার 8 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেখানে 2 ট্রিলিয়ন ঋণ পাওয়া যায় এসব সংস্থা থেকে। এই প্রেক্ষাপটেই সমমর্যাদার ভিত্তিতে একজোট হয় দ্বিতীয় সারির উদীয়মান অর্থনীতির 5 দেশ। চীনের নেতৃত্বে রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চীনে স্থাপন করা হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়। প্রথম প্রেসিডেন্ট হয়েছেন একজন ভারতীয়। দক্ষিণ আফ্রিকায় স্থাপন করা হয়েছে আঞ্চলিক কার্যালয়। তবে দক্ষিণ এশিয়ার আধিপত্যের রাজনীতিতে ভারত, চীন, রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক মারপ্যাঁচে কতটুকু সফল হবে এই ব্যাংকের কার্যক্রম, এ বিষয়ে প্রশ্ন আছে অর্থনীতি বিশ্লেষকদেরও। রাজনৈতিক বিরোধ কতটা অর্থনৈতিক বিরোধকে এফেক্ট করতে পারে, এই জায়গাটা খুব সম্ভবত আমরা খুব বেশি জিনিস দক্ষিণ এশিয়াতেই দেখি। আমরা জানি পাকিস্তানকে কেন্দ্র করে ভারত এবং চায়নার মধ্যে এসকেলেটেড যে টেনশন, কিন্তু তারপরে তারা বুঝতে পারছে যে ইকোনমিক কোঅপারেশন ছাড়া যে ধরনের আমরা ইকোনমিক যে ট্রেডের যে ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাচ্ছি, ইমার্জিং ল্যান্ডস্কেপ, সেখানে তো এই দেশগুলো কার্যকরী ভূমিকা রাখতে পারবে না। পরিচালনার ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক রসায়নের কথা আপনি বলছেন সেটি খুব বেশি আমার ধারণা এখানে প্রভাবিত হওয়ার কথা না। কমার্শিয়াল পার্টি এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের আশাবাদ পেশাদারিত্বের সাথেই এশিয়া আফ্রিকার অনুন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে নতুন এই ব্যাংক। সেই সঙ্গে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উচিত সুবিধা নেওয়া যেতে পারে এমন সুযোগ খুঁজে বের করা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেশ কয়েকটি রুটের বাসে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া, এমন অভিযোগ তুলেছেন যাত্রীরা। তবে বাস মালিকদের দাবি যাত্রীদের সুবিধার্থে কম স্টপেজ সেবা দিতেই এমন উদ্যোগ নিতে হয়েছে তাদের। তবে বিআরটিএ বলছে যাত্রীদের সচেতনতার অভাবেই বাস মালিকরা নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করতে পারছেন। প্রিন্স আরিফিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন বিথি হক। 127 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজধানী শহরে প্রতিদিন হাজার হাজার নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় বাস ও মিনি বাসের উপর। কিন্তু স্বল্প আয়ের এসব মানুষকে বিভিন্ন রুটে সিটিং বাস সার্ভিস সেবার নামে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কালচিত থেকে আগারগাঁ ভাড়া আছে আপনার 26 টাকা, 10 নম্বর থেকে আজিমপুরের 26 টাকা, 36 শ্যামলী পর্যন্ত 30। দূরত্ব যাই হোক, বাসে উঠলেই একই ভাড়া নিতে হবে এমন নিয়মে অভিযোগ থাকলেও আমলে নেওয়ার মানুষ নেই, এমনটাই জানালেন যাত্রীরা। 30 কিলোমিটার
কিলোমিটার ভাড়া আমি কেন দিব, 20 কিলোমিটার ভাড়া আমি কেন দিব, 5 কিলোমিটার যায়। যেখানে যাচ্ছি ভাড়াটা একই হচ্ছে, একটু বেশি হয়ে গেছে। তবে বাস মালিকরা এমন অভিযোগকে অস্বীকার করে জানালেন, যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কম স্টপেজের সুবিধা দিতে গিয়ে এই হারে ভাড়া নির্ধারণ করেছেন তারা। আমাদেরটা কিন্তু কম স্টপেজ সার্ভিসের বাস। দেখা যায় যে কালশি আসে তার থেকে 30 টাকা রাখা হয়। হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কারণটা হলো আমরা কালশি যাত্রীরা তুলতে চাই না, বাট আপনি যদি উঠে কালশি নেমে আপনি 30 টাকা আমাকে দিয়ে আপনি যদি ওটা মেনে নিয়ে আপনি চলতে পারেন যে আমি ঠিক আছে 1 নম্বরে ভাড়াটা দিয়ে আমি কালশি নেমে যাব, তাহলে উই হ্যাভ নাথিং টু ডু। প্রত্যেকটা বাসেই আমরা কিন্তু চড়া সুদে ক্রয় করেছি, তো আমরা ব্যাংকের ঋণ কিভাবে দেব? এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছেন, কিলোমিটার হিসেবে ভাড়া দেওয়ার নির্দেশ বহু আগে থেকেই বহাল। এমনকি বাস মালিকরাও বরাবর এমন তথ্যই দিয়ে এসেছেন। যাত্রীরা সচেতন হয়ে অভিযোগ না তুললে বাস মালিকদের আইনের আওতায় আনা সম্ভব নয়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাইলে কেউ যদি আমাকে জানায়, কোনো যাত্রী সাধন বা যে কেউ যদি আমাকে জানায়, আমরা তখন সেই গাড়ি সার্চ করে আমরা আমাদের সার্ভার থেকে আমরা দেখি গাড়ির মালিককে। এটা দেখে আমরা গাড়ির মালিককে আমরা নোটিশ করি। মিরপুরে আমরা কিন্তু গত 2 সপ্তাহ আগে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছিলাম, সেখানে কিন্তু বেশ কয়েকটি কাউন্টার বিরুদ্ধে কিন্তু অর্থদণ্ড আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব করেছে। যাত্রীরা তাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে পরিবহন সেবার বিভিন্ন অনিয়ম ও অভিযোগ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরলে ভোগান্তি অনেকাংশেই কমে আসবে, আর সেই সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাও হবে সহজ। এমন মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেশের ইন্টারনেট সেবা খাতে আলো দেখাচ্ছে পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সংশ্লিষ্টদের প্রত্যাশা 1,500 জিপিপিএস ক্ষমতার এই সাবমেরিন চালু হলে গ্রাহকদের ব্যয় কমবে কয়েক গুণ। পাশাপাশি ইন্টারনেট সেবায় চলমান সমস্যার সমাধান হবে বলেও প্রত্যাশা তাদের। আর টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, দেশের প্রত্যন্ত অঞ্চলকে ইন্টারনেটের আওতায় এনে বাড়তি ব্যান্ডউইথ রপ্তানিতে সক্ষম হবে বাংলাদেশ। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে পটুয়াখালীর কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় 10 একর জমির ওপর শুরু হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন প্রকল্পের কাজ। ইতোমধ্যে সাগরের তলদেশ দিয়ে প্রায় 25,000 কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপনের কাজ শেষ করেছে বিএসসিসিএল। প্রস্তুত ফাংশনাল ভবনের মূল স্থাপনা, ডরমেটরি সহ অবকাঠামোগত অনুষঙ্গ, নিজস্ব ইলেকট্রিক্যাল পোস্ট নির্মাণ কাজও শেষ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শেষ পর্যায়ে থাকা কুয়াকাটা থেকে কক্সবাজার পর্যন্ত 300 কিলোমিটার ব্যাকবোন তৈরি হলেই পরীক্ষামূলকভাবে চালু হবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল। তাদের দাবি, প্রথম সাবমেরিন কেবলের চেয়ে 8 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন স্টেশনটি চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চল ইন্টারনেটের আওতায় আসবে। এই সাবমেরিন কেবলের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা যেমন একাধারে রিডান্ডেন্সি নিশ্চিত করতে পারবো, অন্যদিকে আমরা একটা হিউজ ক্যাপাসিটি আমরা অর্জন করতে পারবো। এবং যখন আমাদের যে প্রথম সাবমেরিন কেবল, এটার একটা লাইফ টাইম রয়েছে, এই লাইফ টাইমটা যখন প্রায় শেষের দিকে চলে আসবে, তখন আমাদের এই দ্বিতীয় সাবমেরিন কেবল চালু থাকবে। এই অবস্থায় সারা দেশে দ্রুতগতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার প্রত্যাশা ডাক টেলিযোগাযোগ সচিবের। আর টেলিকম বিভাগের কর্মকর্তা বলছেন, এই স্টেশন চালু হলে বিটিসিএল এর গ্রাহক সংখ্যা বাড়লে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এখন আমাদের অপটিক্যাল ফাইবার নাই, আমরা রেটিং এর মাধ্যমে এডিএসএল সংযোগ চালাচ্ছি, কিন্তু এখানে সাবমেরিন কেবল বসালে পটুয়াখালী সাবমেরিন কেবলের সাথে সংযুক্ত হয়ে যাবে, যার ফলে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় কমপ্লেন আছে যে ইন্টারনেট স্লো হয়। আমার বিশ্বাস যে ওইটার যুগ হওয়ার পরে ওইটার যদি অর্ধেকও আমরা কাজে লাগাই, সারা দেশের কোথাও স্লো ইন্টারনেট থাকবে না। 660 কোটি টাকার 1,500 জিপিপিএস ক্ষমতার এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সরকার, বিটিসিএল ও ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। এর আগে কক্সবাজারে নির্মিত প্রথম সাবমেরিন কেবল থেকে 200 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে বিএসসিসিএল। সময় সংবাদ, পটুয়াখালী। 4 দিনের সফরে ওয়াটার সামিট 2016-এ যোগদান করতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওয়াটার সামিটে শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য। এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে জানা গেছে। 4 দিনের সফর শেষে 30 নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজ না জেনে ফ্রি ভিসায় কাতারে যেয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি শ্রমিক। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগে পড়েন তারা। এদিকে কাতারে কোনো ফ্রি ভিসা নেই উল্লেখ করে বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি সমায়নটা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারি, তাহলে আমাদের বেতনও পাবো ভালো করে। 50,000 টাকা বেতন পাবো কিংবা 40,000 টাকা বেতন পাবো। হ্যাঁ, এই কাজ জানলে, কাজ জানি না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো এবং আমার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো হবে। হয়তো দেখা গেল আমি যা পাচ্ছি এখানে তার চেয়ে দ্বিগুণ অন্য জায়গায় পাবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তাদের থেকে যে আমরা কভার চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি, তাহলে আমাদের আত্মীয় স্বজনরাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি, এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সর সে পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। এই আইনের সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 19 ডিসেম্বর এই আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। এ সময় বাণিজ্যে আরো থাকছে। শীতের আমেজের সাথে বগুড়ার ফুটপাতগুলোতে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেছেন মৌসুমী দোকানিরা। গ্রাম বাংলার ঐতিহ্য এখন ছড়িয়ে পড়েছে শহরেও। শুধুমাত্র আয়কর নয়, সব ধরনের কর প্রদান এবং সেবা গ্রহণের ক্ষেত্রে রাজস্ব বোর্ডের আন্তরিকতা বাড়ানো উচিত বলে মনে করছেন করদাতারা। গতকাল সপ্তাহব্যাপী আয়কর সপ্তাহের চতুর্থ দিনে রাজধানীর সেগুনবাগিচার কর অঞ্চলগুলো এমন মত দেন। এ ধরনের মেলা বা উৎসবের বাইরে কর পরিশোধে ব্যাপক হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন করদাতারা। যদিও আয়কর মেলার আদলে হলেও 7 দিনের এই আয়োজন কর অঞ্চলগুলোতে করদাতাদের উপস্থিতি বেশ কম দেখা গেছে। কারণ হিসেবে প্রচার প্রচারণায় কিছুটা ঘাটতি ছিল বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। সব মিলিয়ে আয়কর সপ্তাহে সারা দেশ থেকে এখন পর্যন্ত কর আদায় হয়েছে প্রায় 44 কোটি টাকা। নতুনভাবে ইটি নিবন্ধন করেছেন 2,500 করদাতা। আমাদের দেশটা অনেক আগে যাচ্ছে আগের তুলনায়, সেই কারণে দেশের প্রতি আমরা একাত্মতা বোধ করে আমাদের রাজস্বটা বৃদ্ধি করা উচিত, রাজস্ব দেওয়া উচিত। সার্কেলে গেলে হয়রানি করে আর কি, বিভিন্ন দিক দিয়ে কালকে আসেন, পরশু আসেন, সিগনেচার হয় নাই, স্যার আসে নাই, পরের সপ্তাহে আসেন, এরকম করে, কিন্তু মেলাতে জিনিসটা হয় না আর কি। অনেক করদাতারা ফোন করে জেনে নিচ্ছেন যে লাস্ট ডেট কবে, কয়টা পর্যন্ত খোলা থাকবে। তো আমার মনে হয় যে প্রচারটা কম হচ্ছে বিধায় অনেকে জানেন না যে শুক্র শনি অফিস খোলা আছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে সারা দেশের 649টি সার্কেল অফিসে পঞ্চম দিনের মতো চলছে আয়কর সপ্তাহের কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল 11তে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা কর অঞ্চলের যে 7 এবং 11 দুটি কর অঞ্চল নিয়ে যে আয়োজন সেগুনবাগিচায়, সেখানে দাঁড়িয়ে আছি মূলত। সেক্ষেত্রে সকাল 9টা থেকে, যদি আপনাকে বলি সকাল 9টা থেকে বরাবর গত 3 দিনের মতো চতুর্থ দিন আজও সে কার্যক্রম শুরু করেছে এনবিআর। সেক্ষেত্রে আজকে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে যে টিএনআই সহ সার্বিক যে কার্যক্রমগুলো নিতে আসছেন সেবা গ্রহীতারা, সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এরকম সংখ্যা কিন্তু আমরা দেখছি যে টিএনআই যে নিয়েছেন এমন কিন্তু সংখ্যা কিন্তু মাত্র 3 জন। এক্ষেত্রে বরাবর যে 7 দিনের যে কার্যক্রম
কার্যক্রম যে সপ্তাহ চলছে আয়কর সপ্তাহ, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু গত 3 দিন পর্যন্ত ই10i যেটা সেক্ষেত্রে তারা এরকম সংখ্যা কিন্তু 38, এছাড়া এরকম আরো 7 থেকে 8টি রয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। এছাড়া আইডি কার্ড সহ যারা পাসওয়ার্ড যারা রিটার্ন দাখিল করবেন অনলাইনে এমন সংখ্যাও কিন্তু আমরা পেয়েছি যে 23টি এরকম সেবা গ্রহীতারা এসেছিলেন। সেক্ষেত্রে সার্বিকভাবে যদি বলা যায় যে আয়কর সপ্তাহে যে কার্যক্রম সেই কার্যক্রমের ফলশ্রুতিতে কিন্তু সেভাবে যে সাড়া পাওয়া কিংবা ব্যাপকভাবে যে লোকজনের সমাগম হওয়া সেক্ষেত্রে তেমনটি কিন্তু এখনো পরিলক্ষিত হয়নি এই তথ্য অনুযায়ী। যেভাবে আয়কর মেলায় যেভাবে আমরা দেখেছি যে বিভিন্নভাবে নতুন নতুন গ্রাহক সেবা গ্রহীতারা এসছেন, তাদের কর দিচ্ছেন এবং নতুনভাবে রিটার্ন দাখিলের জন্য তারা সেবা নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহটি ওইভাবে এখনো কার্যকরভাবে এখনো উঠতে পারেনি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এই প্রচারণা এবং সার্বিকভাবে যে কার্যক্রমের জন্য প্রচারণা করা দরকার যথার্থভাবে সেভাবে অর্থ মন্ত্রণালয়ের একটু হলেও ঘাটতি রয়েছে। অর্থ মন্ত্রণালয়কে তারা দায়ী করছেন। অর্থ মন্ত্রণালয় যদি সার্বিকভাবে এর প্রচারণা করতেন তাহলে তারা মনে করছেন যে এর প্রসারতা এবং গ্রাহকদের যে সেবা নেওয়ার হারটা সেই হারটা কিন্তু আরো বেড়ে যেত। যদিও তারা বলছেন যে আয়কর সপ্তাহ যেখানে পালন হচ্ছে যেহেতু সারা দেশব্যাপী চলছে এবং সারা দেশব্যাপীর অংশ হিসেবে রাজধানীতে প্রায় 15টি সার্কেল অফিসের অধীনে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে তারা যে সেবাগুলো দিচ্ছেন এখান থেকে এবং সেবা দেওয়ার জন্য যে সব ধরনের যে প্রস্তুতিও তাদের রয়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা যে গ্রাহক কিংবা সেবা গ্রহীতা যারা আসার কথা সেই পরিমাণ কিন্তু সেবা গ্রহীতা তারা আসছেন না। সেক্ষেত্রে আজকেও কিন্তু আমরা সকাল থেকে এসে দেখছি যে যেটি এখন পর্যন্ত সেবা গ্রহীতা যারা আসার কথা এরকম গ্রাহকের সংখ্যা কিন্তু খুব কম। দু একটি বলা চলে যে 2-1টি স্টলে যদি আমরা লোক দেখতে পারি সেক্ষেত্রে সকাল থেকে 2-4 জন এরকম লোক এসছেন যাদের সাথে আবার তাদের সহকর্মী কিংবা সহকারী কেউ এসছেন, যাদের সংখ্যা নিয়ে সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত তেমন ভাবে জমে ওঠেনি আয়কর সপ্তাহের এই দুটি অঞ্চলে। সেক্ষেত্রে আরেকটি ব্যাপার হয়ে থাকতে পারে যে আজকে রোববার যেহেতু অফিসের একটি কার্যক্রম অফিস খোলা, সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি আমরা বলি কিংবা বেসরকারি যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে তারাও কিন্তু আজকে এখন পর্যন্ত আসতে পারবেন না। যদিও বিকেল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানকার আয়কর সপ্তাহ কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আমাকে যেটি জানিয়েছেন যে অফিসিয়াল সময়গুলো বাদ দিয়ে তারা কিন্তু আবারও বিকেল থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত যেহেতু এই কার্যক্রম চলবে, সেক্ষেত্রে 8টা পর্যন্ত বিকেলে 5টার দিকে অফিস ছুটি হওয়ার পরে কিন্তু যারা বেসরকারি কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যাদের 16,000 টাকার উপরে বেতনের স্কেল, তারা কিন্তু এসে তাদের নতুন করে এটিএম গ্রহণ এবং রিটার্ন দাখিলের সেক্ষেত্রে অনলাইন সেবাগুলো পাসওয়ার্ড সার্বিকভাবে তারা কিন্তু কার্যক্রমগুলো 5টার পরে শুরু করতে পারে। সেক্ষেত্রে তারা মনে করছেন 5টার পরে একটি জমে উঠবে এই আয়কর সপ্তাহ। ইমতিয়াজ, এই ছিল চতুর্থ দিন আয়কর সপ্তাহ থেকে সেগুনবাগিচা থেকে সর্বশেষ পরিস্থিতি। আয়কর সপ্তাহের খবরাখবর জানাতে সেগুনবাগিচার কর অঞ্চল 11 থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে শুধু দেশীয় উন্নয়ন নয়, প্রয়োজন বৈশ্বিক কাঠামোতে পরিবর্তন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় তিনি ক্রমবর্ধমান টেকসই উন্নয়নে পরিবেশগত বিষয়ে অর্থনীতির অন্যতম অংশ বলে দাবি করেন। গতকাল রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় রিডিং ক্লাব আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। এসডিজি বাস্তবায়নের 17টি লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনায় তিনি আর্থিক, সামাজিক ও বৈশ্বিক খাতের সাথে সুশাসনকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান। আমাদের পরিবেশগত আলোচনাকে অর্থনীতির সামাজিক আর্থসামাজিক আলোচনার সাথে সম্পৃক্ত করতে হবে। বৈশ্বিক কাঠামোর জন্য ভিতরে যদি পরিবর্তন না আনতে পারি, শুধু দেশের ভিতরে পরিবর্তন দিয়ে ওটা টেকসই করা যাবে না। অর্থাৎ আমি উন্নয়ন করব আর পৃথিবীর ভিতরে আর্থিক কাঠামোতে ধস নামবে, তেলের দাম ওঠানামা করবে, খাদ্যের দাম ওঠানামা করবে, তো আমি তো টিকতে পারবো না। কারণ একটা দেশ আরেকটা দেশের সাথে একটির প্রতি নির্ভরশীল। কারখানার বর্জ্য, কীটনাশকের অধিক ব্যবহার, অবৈধ দখল আর আবহাওয়া পরিবর্তনজনিত কারণে রংপুর অঞ্চলের বিল ও জলাশয়গুলো এখন হুমকির মুখে। এতে হারিয়ে যেতে বসেছে নানা প্রজাতির দেশীয় মাছ। বেকার হয়ে পড়েছেন জেলেরা।
অনেকেই কাটাচ্ছে মানবেতর জীবন। বিশেষজ্ঞরা বলছেন, এসব বিল জলাশয় রক্ষা করা না হলে আগামীতে জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার পাশাপাশি নেমে আসবে প্রাকৃতিক দুর্যোগ। আর সরকারিভাবে দাবি করা হচ্ছে এসব সংরক্ষণে কাজ করা হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। বালাটারি গ্রামের মতি মিয়া খেয়া জালে মাছ ধরেন রংপুরের বত্তর বিলে। কবছর আগেও প্রতিদিন 8 থেকে 10 কেজি মাছ পেতেন এই বিলে। আক্ষেপ করে জানালেন, এখন মেলে মাত্র 1 থেকে 1.5 কেজি, যা দিয়ে 7 সদস্যের সংসারে চলছে টানাপোড়েন। শুধু মতি মিয়াই নয়, একই অবস্থা এখানকার অন্তত 10,000 জেলে পরিবারের। এখন তো মাছ পাওয়া যায় না, কোনো মতে খালি 100-150, কোনোদিন পাওয়া যায় না, কোনোদিন যায়। 5 কেজি 7 কেজি 10 কেজি করে মাছ পাইতাম, এখন কিন্তু এই বিলের মধ্যে কোনো মাছ হয় না। সংসার তো আগে আমার খুব ভালো চলছিল, এখন তো সংসার আমার চলে না। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 200 একরের এই বিল কারখানার বর্জ্য, কীটনাশকের ব্যবহার আর অবৈধ দখল হতে হতে মাত্র 20 একরে দাঁড়িয়েছে এখন। কারণ হাঁস পুষলো, গরু ছাগল ছাড়ি দিয়ে বেড়াতো, বাপদার করলো, একটা সারাদিন নিতে লাগলো, তাই তো নাই এখন। এই অবৈধ দখলদারদের হাত থেকে যদি আমরা ছিনিয়ে নিয়ে আসতে না পারি, তাহলে এক সময় দেখা যাবে যে এই বিল বিলীন হয়ে যাবে। বিশেষজ্ঞের মতে, তিস্তা সহ বড় নদীগুলোতে পানি না থাকায় রংপুর অঞ্চলের অধিকাংশ খালবিলের এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদি দেশীয় মাছের অভয়ারণ্য ফিরিয়ে আনতে হয়, আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হয়, ভূপরস্থ পানির আধার গড়ে তুলতে হয়, তাহলে এই বিলগুলো জরুরি ভিত্তিতে খনন করে এবং যে বিলগুলো বেদখল হচ্ছে উদ্ধার করে খুব কঠোর হস্তে এটার পরিকল্পনা দরকার। অবশ্য জেলা প্রশাসন বলছে, সরকারি এই খাল বিলগুলো সংরক্ষণে কাজ করা হচ্ছে। জলমহলগুলো এবং এই জলমহলের সাথে একইভাবে প্রবহমান নদী সহ বিভিন্ন জায়গায় যেখানে দেশি মাছের প্রজননটা বেশি হয়, সেই জায়গাগুলো সংরক্ষণের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। রংপুর জেলায় ছোট বড় মিলে মোট 239টি খাল বিল রয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। শীতের হিমেল হাওয়া আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতকাল আর বেশি দূরে নয়। শীত জেঁকে না বসলেও উত্তরের জনপদ বগুড়ায় সকাল সন্ধ্যায় শীতের অনুভূতিটা বেশ টের পাওয়া যাচ্ছে। আর ঠান্ডা অনুভবের সাথে সাথে ফুটপাতগুলোতে হরেক রকমের পিঠা পসরা নিয়ে বসেছেন মৌসুমী দোকানিরা। ভোজন পিপাসুরা শীতের আমেজ নিতে ভিড় করছেন এসব দোকানে। শিক্ষাবিদরা বলছেন, গ্রাম বাংলার ঐতিহ্য এখন ছড়িয়ে পড়েছে শহরেও। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে। ইট পাথরের দালান কোঠার মধ্যে শহরবাসীকে ফুটপাতের অনেক কিছুই মনে করে দেয় গ্রাম বাংলার ঐতিহ্যকে। শীত অনুভবের সাথে সাথেই ফুটপাতে বসেছে হরেক রকম পিঠার দোকান। বগুড়া শহরের মহল্লার ফুটপাতে পিঠা পসরা নিয়ে বসেছে মৌসুমী দোকানিরা। শীতের আমেজ নিতে সকাল সন্ধ্যায় দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ঐতিহ্যের স্বাদ নিতে। অল্প দামে এসব পিঠা পেয়ে খুশি ক্রেতা। ভালা পিঠা, কুলি পিঠা, তারপর ঝালের পিঠা বেশ ভালো। কুশলি পিঠা খেলাম, চিতই পিঠা খেলাম এবং নাতিকেও খাওয়াইলাম। পিঠাগুলো ভালোই, তো বাড়িতে যেতে পারছি না জন্য এখন এখানেই খেতে হচ্ছে, এইগুলা খেয়ে মজা নিচ্ছি। বছরের 4 মাস চলে ফুটপাতের ভাসমান পিঠার দোকান। নতুন ধানের আটা দিয়ে পরিচ্ছন্নতার সাথে তৈরি করা হয় এসব পিঠা। আর এই পিঠা বেচে এ সময় চলে তাদের সংসার। 5,000 টাকায় প্রতিদিন আমার বিক্রি হয়। এই কয় মাস আমি এটি পিঠের দোকান করে আল্লাহর রহমতে আমাদের সংসার ভালোভাবে চলে। শীতের মৌসুমে আসলে আমরা এখানে পিঠা বানাই, বউ বাচ্চারা ভালোভাবে সংসার চলে। বাসায় যেহেতু আমাদের পিঠা ওইভাবে তৈরি হয় না, আমরা এখানে খাই, এতে সন্ধ্যার নাস্তাও হয়ে যাচ্ছে, প্লাস আমরা শীতের কিছু পিঠাও খেতে পারছি। শীতকালে ফুটপাতে পিঠাপুলির দোকান গ্রামীণ ঐতিহ্যকে জিয়ে রেখেছে। এটিকে শুভ লক্ষণ হিসাবে দেখছেন এই শিক্ষাবিদ। ফুটপাতে এই যে পিঠার আয়োজন, এগুলো আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, পূর্বপুরুষদের খাদ্যাভ্যাসগুলোকে তারা আবার জিয়ে রাখছে। এটা আমি মনে করি যে একটা শুভ লক্ষণ, যে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য শহরে বসে আমরা এটা রপ্ত করতে পারছি। বগুড়া শহরে খান্দার, সাতমাথা, চালোপাড়া সহ অর্ধ শতাধিক স্থানে পিঠার দোকান বসছে প্রতিদিন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরকার কঠোর তদারকি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া ভেজাল মুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি ভেজাল মুক্ত খাদ্য রপ্তানির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন আয়োজিত 4th বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগের ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর উদ্বৃত্ত চাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম খাদ্যের মান বজায় রাখার জন্য উৎপাদকদের প্রতি আহ্বান জানান।
বাবু হাইব্রিড। একটু রেসপন্সিবল পার্টনার হতে হবে সকলকে আমাদের, যে যারা উৎপাদন করবেন সেই উৎপাদন যেন সঠিক কোয়ালিটি মেনটেন করে সময় মতো আপনাকে দিতে পারে সেই গ্রোয়ার, সেই কৃষক। সেখানে আপনাদের যদি কিছু করণীয় থাকে সেই করণীয় কাজটুকু আপনাদেরকে কিন্তু করতে হবে। যেখানে উৎপাদন হয়, যেখানে প্যাকেটজাত হয়, সেখান থেকে আমরা খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্য দিতে চাই। আপনারা যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করেন, যে সমস্ত জিনিস ব্যবহার করেন, আপনারা তাও আমরা পরীক্ষা করে দেব। আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেব না। সব জায়গায় কিন্তু আমরা আমাদের তেল ভিজিট করবে, খুব সামনে শিগগিরই ভিজিট করবে। বিমানে ভ্রমণ করার সময় বা বিদেশে গেলে আমরা বিদেশের যে কোনো প্যাকেটজাত খাদ্য গ্রহণ করতে যে আমরা কুণ্ঠাবোধ করি না। আপনাদের পণ্য এমন পর্যায়ে নিয়ে আসেন যাতে দেশে বিদেশে কোনো জায়গায় যাতে আপনাদের পণ্য ব্যবহার করতে কেউ যাতে কুণ্ঠাবোধ না করে। ডিজিটাল বাংলাদেশ গড়তে চীনের পৃষ্ঠপোষকতাকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান। এ সময় চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং, বাংলাদেশ চায়না ফাউন্ডেশন ফর ফিউচার এর চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের তরুণ প্রজন্মকে আরো দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে মতামত ব্যক্ত করেছেন দুদেশের বক্তারা। এছাড়াও বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়াতে নতুন উদ্ভাবিত পরিকল্পনা গ্রহণ করার অনুরোধ করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ প্রশাসনিক সার্ভিসের উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তাদের অবসরকালীন সম্মাননা 2016 অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 2017 সালে 10 লাখ বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার ও এজেন্সিগুলো। এজন্য দক্ষতা উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। তবে প্রতারণা রোধে দালালদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার। গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন সংশ্লিষ্টরা। গেল বছরের হিসাব মতে বিশ্বের মোট জনসংখ্যার 3.4%ই প্রবাসী। আর এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সৃষ্টি হয়েছে $601 বিলিয়ন বিশ্ব শ্রম বাজার। তবে এই বিশাল বাজার থেকে বাংলাদেশের আয় মাত্র $15 বিলিয়ন। এই অবস্থায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। সেখানে উঠে আসে বিদেশ গমেনুচ্ছুদের অসচেতনতা ও দালালদের দৌরাত্ম্যের চিত্র। তবে নানা সমস্যার মধ্যেও নতুন শ্রমবাজার সৃষ্টির পাশাপাশি খুলতে শুরু করেছে বন্ধ থাকা সৌদি আরব, মালয়েশিয়ার মতো বড় বাজারগুলো। আর এই সুযোগ কাজে লাগাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা। 2017 সালে 10 লাখ লোক বিদেশে পাঠাতে পারবো। প্রোডাক্টটা নিয়ে তখনই বার্গেন করতে পারবো যখন আমি প্রোডাক্টটা সুন্দর করতে পারবো। সেজন্য স্কিল ডেভেলপমেন্টের উপরে ব্যাপক কার্যক্রম চলছে এবং কোন কর্মীকেই এখন প্রি ডিপার্চার ট্রেনিং দেওয়ানো ছাড়া তাকে বিদেশে যেতে দেওয়া হয় না। তবে লক্ষ্য পূরণে বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে দূতাবাসগুলোকে আরও কাজ করার আহ্বান বাইরার। পাশাপাশি প্রতারণা বন্ধ ও ঝামেলা কমাতে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে ভারতের আদলে ঢেলে সাজানোর পরামর্শ সংগঠনটির। বিদেশে কর্মী গিয়েছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওভারসিজে একটি রিক্রুটিং এজেন্সির পক্ষে কখনোই সম্ভব না। কোন দেশে কোন শহরে কি পরিমাণ লোক কাজ করেন সেটার উপরে ভিত্তি করে এমবেসিতে সেই লোকবল বাড়াতে হবে। বিএমইটিতে যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এটা অ্যানালগ, নাম যে পাঠায় সেটা অ্যানালগ, মেডিকেল করে এটা অ্যানালগ, সব কিছু অ্যানালগ। যদি অনলাইনে এন্ড টু এন্ড একটা সলিউশন দিতে পারি, জাস্ট আমরা ইন্ডিয়াকে ফলো করলে হয়ে যায়, আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সেমিনারে প্রবাসী আয় বিষয়ে সরকারি বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। অল্টারনেটিভ মেথড আমরা ইউজ করতে পারি ফর রিক্রুটমেন্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট। গতকাল আইবিএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী 22শে ডিসেম্বর 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ব্লুমিংটন ও ফোর্ড ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় MBA কোর্স চালু করে IBA। পরিবেশ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী সারোয়ার ইমতিয়াম হাশমি। সভায় অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং আমি একখানে কিছুদিন আগে দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। বাণিজ্যিক স্বার্থে সুয়েজ খালের রুশ শিল্প পার্ক এলাকার পরিধি 80 হেক্টর থেকে বাড়িয়ে 2000 হেক্টরে উন্নীত করবে মিশর। সম্প্রতি একথা জানিয়েছে রুশ বাণিজ্য মন্ত্রী ডেনিস মন্তরভ। তিনি বলেন, ব্যবসার স্বার্থে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সুয়েজ খালের পূর্বের বন্দর সংলগ্ন রুশ অংশের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2017 সালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। 2018 সালের মধ্যে শিল্প পার্কের পরিধি বাড়ানো এবং বাড়তি পরিধি পুরোদমে কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। বন্দরে রুশ অধ্যুষিত পরিধি বাড়লে নতুন আরও 77,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি এই শিল্পাঞ্চলের কোম্পানিগুলো থেকে রাজস্ব আয় বেড়ে দাঁড়াবে $1160 কোটি। 2 বছর আগে সুয়েজ খাল সংলগ্ন বন্দর আধুনিকায়নের ঘোষণা দেয় মিশর সরকার। In which French businesses are confident. Relations between Cairo and Paris have remained strong since the sale. Companies are hoping to capture. ইউরোপের এয়ারলাইন্স লুফথানসার কর্মীদের তৃতীয় দিনের মতো চলা বিক্ষোভের কারণে প্রায় 1 লাখ যাত্রী বিপাকে পড়েছেন। শুক্রবার অন্তত 830টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করেছে জার্মানির এই এয়ারলাইন্স। পাইলটদের বিক্ষোভের কারণে বুধবার থেকে এখন পর্যন্ত 2600 ফ্লাইট বাতিল করে লুফথানসা। মেইল অথবা মেসেজের মাধ্যমে যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে লুফথানসা কর্তৃপক্ষ। জার্মানির 5400 কর্মীদের বেতন 3.7% বাড়ানোর দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে পাইলটরা। লুফথানসা কর্তৃপক্ষ বলছে 2019 সালের মধ্যেই 2.5% বেতন বাড়ানো হবে। Both Air France and Germany's Lufthansa recently issuing profit warning. Airlines like Ryanair have forced. সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের তত্ত্বাবধানে আফ্রিকার দেশ উগান্ডায় পরিচালিত বেশ কিছু বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমি BIA এর আওতায় উগান্ডার লিম্বোতে পরিচালিত বিদ্যালয়গুলোর বন্ধের নির্দেশ দিয়েছে উগান্ডা কর্তৃপক্ষ। উগান্ডার হাইকোর্ট থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর ও অযোগ্যতার কারণে বিদ্যালয়গুলো ডিসেম্বরের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে দেশটির শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় পরিচালকের দাবি, নার্সারি ও প্রাইমারি বিদ্যালয়গুলোর কোনো লাইসেন্স নেই এবং শিক্ষকরাও যোগ্য নয়। বিদ্যালয়গুলো কি শেখানো হচ্ছে তা নিয়েও সরকারের উদ্বেগ রয়েছে। ভারত থেকে ওয়াগাহ সীমান্ত ক্রসিং ও করাচি বন্দরের মাধ্যমে তুলা ও সবজির অন্যান্য কৃষিপণ্য আমদানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর। ভবিষ্যতে আমদানির জন্য অনুমতিপত্র প্রদানও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দেশীয় বাজারে এসব কৃষিপণ্যের ঘাটতি দেখা দিলেই কেবল আমদানি কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে বলে জানায় সংস্থার মহাপরিচালক সাবাজ্জাহ ইমরান শামী। তুলা আমদানিকারক ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, কোনো ধরনের সতর্ক বার্তা বা লিখিত আদেশ ছাড়াই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানি দৈনিক ডন জানায়, বুধবার সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় পাকিস্তানি সেনা ও বেসামরিক মানুষ হতাহতের ঘটনার পর এ পদক্ষেপ নিল দেশটি। দর্শক, আবারও জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে আমরা যেমনটা বলছিলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির অবস্থান সেখান থেকে কিন্তু অনেকটাই সরে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ সকালে আমরা দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু করলেও এখন কিন্তু সে অবস্থানটি নেই। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই কিন্তু এখন নিম্নমুখী প্রবণতার মধ্যেই রয়েছে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X ইন্ডেক্সের অবস্থানটি যদি আমি বলে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই সূচকটি এখন পর্যন্ত 1.49 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 4789 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে DSE সরিয়ে ভিত্তিক সূচক DSE-S ইন্ডেক্সে। এখানে আমরা 1.08 পয়েন্টের মতো নিম্নমুখী
পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 1132 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি 30 সূচকে, এখানে 2.35 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 1767 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 180 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 121টি প্রতিষ্ঠান, দর কমেছে 117টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত দেখতে পাচ্ছি আমরা 57টি প্রতিষ্ঠানের। টপ 20 শেয়ারের তালিকাটা যদি আমি জানিয়ে দিই, অর্থাৎ টপ 20 শেয়ার তালিকার 1 নম্বর অবস্থান করছে ডোরিন পাওয়ার, যার সর্বশেষ লেনদেন 125 টাকা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 128 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন দর 124 টাকা 40 পয়সায়। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অবস্থান রয়েছে গোল্ডেন হারভেস্ট, যার সর্বশেষ লেনদেন 37 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দর 37 টাকা 60 পয়সা, সর্বনিম্ন দর 34 টাকা 10 পয়সায় অবস্থান করছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 38 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে গোল্ডেন হারভেস্ট। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ টপ 20 তালিকার 3 নম্বর যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে বেক্সিমকো, যার সর্বশেষ লেনদেন 24 টাকা 90 পয়সা হলেও সর্বোচ্চ দর 25 টাকা 20 পয়সা পর্যন্ত উঠেছে এই প্রতিষ্ঠানটি, যদিও 24 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 3 নম্বর অবস্থানটি জানিয়ে দিচ্ছিলাম। এরপরই আমরা দেখতে পাচ্ছি তালিকার 4 নম্বর যে অবস্থানটি রয়েছে, অর্থাৎ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, যে প্রতিষ্ঠানটির সর্বশেষ 16 টাকা এবং সর্বোচ্চ দর 16 টাকা 20 পয়সা, যদিও 14 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান উঠে এসেছে তালিকার 5 নম্বরে, যা আইএফআইসি, যার সর্বশেষ লেনদেন 21 টাকা 20 পয়সায় হলেও সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 21 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন দর 20 টাকা 50 পয়সা রয়েছে ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি সিএফসি কামাল, যার সর্বশেষ লেনদেন 16 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর 17 টাকা 20 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হলেও সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 16 টাকা 30 পয়সা রয়েছে। তালিকার 7 নম্বর অবস্থান রয়েছে আরেকটি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উঠে এসেছে এবি ব্যাংক। এই প্রতিষ্ঠানটি 23 টাকায় সর্বশেষ লেনদেন হলেও 23 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 22 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে। পেনিনসুলা রয়েছে তালিকার 8 নম্বরে, যে প্রতিষ্ঠানটি সর্বশেষ 27 টাকা 50 পয়সা, সর্বোচ্চ 27 টাকা 80 পয়সায় লেনদেন হলো 26 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি বিবিএস রয়েছে, যার সর্বশেষ লেনদেন 41 টাকা এবং সর্বনিম্ন দর 41 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর 40 টাকা 90 পয়সা। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 10টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ঋণের চাহিদা পূরণে 5 দেশের উদ্যোগে যাত্রা শুরু করেছে ব্রিক্স ব্যাংক। টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে প্রত্যাশা অর্থনীতিবিদদের। রাজধানীর বেশ কয়েকটি রুটে বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ, মালিকরা বলছেন ভিন্ন কথা। যাত্রীদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিআরটি এর। কর্মদক্ষতা না থাকায় ফ্রি ভিসায় কাতারে গিয়ে বিপাকে অনেক বাংলাদেশি শ্রমিক, নির্ধারিত কোম্পানির অধীনে নিয়োগ নিয়ে আসার পরামর্শ বাংলাদেশের রাষ্ট্রদূতের। পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ কাজ শেষ পর্যায়ে, চালু হলে গ্রাহকদের ব্যয় কমবে কয়েক গুণ। এবং দূষণের কারণে হুমকির মুখে রংপুর অঞ্চলের বিল ও জলাশয়গুলো, হারিয়ে যেতে বসেছে নানা প্রজাতির দেশীয় মাছ, মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।